ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসাবে নিজেকে ডিক্লেয়ার করেছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল আল মামুন। তার হাতে নিয়োগ দেয়া, তারই সময়কার খুব বিশ্বস্ত একজন আইজিপি। আইজিপি হিসেবেও তার ব্যক্তিগতভাবে তিনি একজন সজ্জন মানুষ, সদালাপী, এই সুনামটুকু তার আছে। কিন্তু আমি যেটা বলছিলাম, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ওই কবিতার একটি কবিতার দুটি লাইন খুবই গুরুত্বপূর্ণ, খুব ঐতিহাসিক, এবং সেটি বিভিন্ন ঘটনায় বাস্তব রূপ ধারণ করে। লাইনটা কি? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মানে তোমাকে যে বধ করবে, হত্যা করবে, মেরে ফেলবে, সে তোমার আঁচলের নিচে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, আমাদের আফসোস লাগে, কষ্ট লাগে। আজকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, আর গত ১৭ বছরের শাসনে তিনি যা করেছেন, দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এটি আমরা আশা করিনি। যাক, যে কথা বলছিলাম, আজকে সাবেক আইজিপি আদালতে দোষ স্বীকার করে বলেছেন যে, "আমি এই মামলার ট্রায়ালে রাজসাক্ষী হতে চাই।" আমি সংক্ষেপে ওই দুটো লাইন পড়ি। মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় প্রভার বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালে অপর ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল ১। অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না নিউজের, আমি জাস্ট পিন পয়েন্টটা বলছি। আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ আজকের শুনানিতে পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল ১ এর ট্রাইব্যুনাল ১ এর বিচারক জানতে চান, তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা। জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি দোষ স্বীকার করেছেন আর অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন। দেখেন, আজকে আমার ভিডিওর এটি হলো মূল বিষয়। দেখেন, শেখ হাসিনা কি কোনোদিন কল্পনা করেছিলেন যে একদিন এরকম একটি মামলা দায়ের হবে এরকম অপরাধে, আর সেই মামলায় তারই নিয়োগকৃত পুলিশের আইজি তারই বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে দাঁড়াবেন? ভাবেননি। এটি মহাপরিকল্পনাকারী। আল্লাহ হলেন মহাপরিকল্পনাকারী। আর গতকাল তো আপনারা দেখেছেন বিবিসি ওয়ার্ল্ডের যে অনুসন্ধান, সেখানে শেখ হাসিনা যে টেলিফোনে, মোবাইল ফোনে উনি যে গুলির নির্দেশ দিচ্ছেন, স্নাইপার মারণঘাতী অস্ত্র গুলি ব্যবহার করার জন্য, রেকর্ডটা রয়ে গেছে। যেদিন উনি এই কথা বলেছিলেন, অর্ডার দিয়েছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে,
সেদিনকে উনি একটিবারও চিন্তা বা কল্পনা করেছিলেন একদিন এই রেকর্ড ফাঁস হয়ে যাবে, এটি রেকর্ড হচ্ছে এবং এটি তার বিরুদ্ধে বুমেরাং হবে এবং এই তার যে কথোপকথন, গুলির নির্দেশ দিয়ে দেয়া, মারণঘাতী অস্ত্র ব্যবহার করা, এটি এই মানবতা বিরোধী অপরাধের, এই যে গুলি চালানোর, গুলি করে হত্যা করার যে মামলা, সেই মামলার একটা অন্যতম উপাদান অনুষঙ্গ হয়ে দেখা দিবে। আমার ধারণা উনি চিন্তাও করেন নাই। কারণ উনি তো তখন দোদণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী। তার অঙ্গুলি হেলানে কি না হয়েছে বাংলাদেশে। উনি রাতকে দিন বানাতে পারতেন বা দিনকে রাত বানাতে পারতেন না হয়তো। আর সবই পারতেন। মানে পুরুষকে মহিলা আর মহিলাকে পুরুষ, রাতকে দিন, দিনকে রাত বানানো ছাড়া আর সবই পারতেন। হায় রে ক্ষমতা! ৩ টা জিনিস মানুষকে শেষ করে দেয়। ক্ষমতা, টাকা এবং নারী। এই ৩ টার ব্যাপারে যদি কোনো মানুষ নিজেকে সংযত করতে না পারে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে সেই মানুষটি সারা জীবনের জন্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার মনের অজান্তে। ক্ষমতার অপব্যবহার করলে, টাকার ক্ষমতা দেখালে, টাকার ক্ষমতা অপব্যবহার করলে। এইভাবে যে বাকি ৩ টা বললাম, সিদ্ধান্ত নিতে ভুল করলে, নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলে তার জীবনে চরম পরিণতি নেমে আসবে। আমাদের সমাজে চারপাশে এরকম উদাহরণ অহরহ হাজার, হাজার আছে। অনেকে আছেন তাদের জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া এরকম ঝড়, অন্যায় বা এরকম ঘটনা, এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় সে সমাজে কাউকে বলতে পারে না। কিন্তু নিজের ভুলের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অনেক মানুষ আছে, যারা নীরবে নিঃশব্দে তারা নিজের মধ্যে দহন হন, নিজেকে পোড়ান, বলতে পারেন না। যাই হোক, আমি এক কথার থেকে আরেক কথায় চলে গিয়েছি। আজকে শেখ হাসিনার এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় আছে। যারা আমরা ক্ষমতার বড়াই দেখাই, ক্ষমতার অহংকার দেখাই, ক্ষমতার অপব্যবহার করি, ধন সম্পদের অহংকার করি, বড়াই করি, তাদের এখান থেকে লিসন নেয়ার সুযোগ আছে, যদি আমরা নিতে চাই। দুর্ভাগ্য, মানুষ শিক্ষা নেয় না। মানুষ নিজে না ঠেকে শিখতে চায় না। এই দেখে শিখার মানুষ, শুনে শেখার সংখ্যাটা অনেক কম। আমি সহ সমাজের অনেক মানুষ জীবনে বহুবার দেখে, দেখে শেখে নাই। ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবেন, শাসক হবেন, দায়িত্বশীল পদে আসবেন, তাদের জন্য শেখ হাসিনার আজকের এই পরিণতি, আজকের এই নির্ভাগ্যের নির্মম পরিহাস একটি বড় ধরনের শিক্ষা। এবং আরেকটি কথা হলো, এই ২ টি বিষয় শেখ হাসিনার শাস্তির জন্য একটি বড় প্রেক্ষাপট, বড় ডকুমেন্ট হয়ে গেল। একটি হলো তার কথোপকথন, মরণঘাতী অস্ত্র ব্যবহার করে, স্নাইপার রাইফেল ব্যবহার করে, কি যেন এটা মারণঘাতী অস্ত্র ব্যবহার, গুলি ব্যবহার করার কথা। আরেক রেকর্ড, আরেকটা হচ্ছে এই যে পুলিশের আইজিপি আব্দুল আল মামুনের রাজসাক্ষী হওয়া। এটা খুবই ইম্পোর্টেন্ট, কারণ ওই জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ছিলেন একটি পুলিশ বাহিনীর অন্যতম কমান্ডিং অফিসার, প্রধান, এবং যত মিটিং হয়েছে, পরিকল্পনা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় প্রতিদিন সন্ধ্যায় যে মিটিং বসত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে, সেই মিটিংয়ে তো উনিও ছিলেন। অর্থাৎ উনি খুব কাছ থেকে দেখেছেন, শুনেছেন, কে কি পরিকল্পনা করেছেন, তাকে কে কি গাইডলাইন করেছেন, কি নির্দেশনা দিয়েছেন। ইভেন প্রধানমন্ত্রীর সঙ্গে যত মিটিং হয়েছে এই ধরনের, সেখানে তিনিও ছিলেন। এবং আরো কোন, কোন মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, কে কি বলেছেন সবকিছু তার কাছে আছে। আমার ধারণা ইতিমধ্যেই উনি 164 করেছেন, সেখানে সব বলা আছে এবং রাজসাক্ষী যখন এই মামলার ট্রায়াল হবে, শুনানি শুরু হবে, সম্ভবত আগস্ট মাসের শুরুতেই সব বেরিয়ে আসবে।
এবং যখন সুনির্দিষ্ট তথ্যপত্রের ভিত্তিতে মামলাটি সামনের দিকে এগোতে থাকবে, আমার ধারণা শেখ হাসিনার এই মামলা থেকে রেহাই পাওয়া সহজ হবে না। যদি বাংলাদেশ স্থিতিশীল থাকে, যদি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঠিকঠাক থাকে, যদি রাজনৈতিক সরকারের মাধ্যমে দেশটি ভালোভাবে চলে এবং এই বিচার ঠিকমতো চলে, আমার ধারণা শেখ হাসিনার এই মামলা থেকে বেঁচে যাওয়ার কোনো পথ খোলা আপাতত দেখছি না। এর চেয়ে ভালো বলতে পারবেন আইনজীবীরা। আমি তো আইনজীবী নই। আমি লেম্যানের মতো আমার সিভিক সেন্স, কমন সেন্স থেকে আমি মনে করি এই যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, রাজসাক্ষী, এই যে ইতিমধ্যে তার যে ফোন কল রেকর্ড ফাঁস হয়েছে এবং সার্বিক সারকমস্ট্যান্স মিলে আমার ধারণা এই মামলাটা সাজা হয়ে যাবে। গুরু গুরুতর সাজা হয়ে যাবে ফাঁসি। এই দণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যদি এই মামলার বিচার শেষ মানে একেবারে আপিল বিভাগের রিভিউ পর্যন্ত যদি আওয়ামী লীগ ফিরে না আসতে পারে ক্ষমতায়, তাহলে শেখ হাসিনাকে এই সাজা ভোগ করতেই হবে। আমি মনে করি ভিডিওটা আর বড় করলাম না। সবার জন্য আমরা যে যেখানে যেই পদে আছি, যেখানে আছি এবং ভবিষ্যতেও যারা বড়, বড় পদে আসতে চান, রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, দেশ পরিচালনা করতে চান, তাদের জন্য বড় ধরনের শিক্ষণীয়। জনগণের উপরে অন্যায়, জুলুম, নির্যাতন করলে তার শাস্তি একদিন না একদিন হবেই হবে এবং এটা আল্লাহর পক্ষ থেকেই এই শাস্তি নির্ধারিত, যা আমরা জানি না। আসেন আমরা সবাই দেশটাকে ভালোবাসি। একদম মনে প্রাণে দেশটাকে ভালোবাসি। দেশ ভালো থাকলে আমি, আপনি, আমরা সবাই ভালো থাকব। আল্লাহ হাফেজ।